রোহিঙ্গাদের ভাষান্তরে নেওয়ার পরও বিদেশি সহায়তার আশা, কাজ করবে দেশি এনজিওগুলো। বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড, 12,300 মৃত্যু, শনাক্ত 6,27,000। কৃষি আইন বিরোধীদের সাথে ভারত সরকারের বৈঠক আজ, সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভাষান্তরে যাওয়ার পরও রোহিঙ্গারা বিদেশি দাতা সংস্থা সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। সেটা নিশ্চিত করতে দেশি এনজিওগুলো কাজ করবে বলে জানিয়েছে। সম্প্রতি ভাষান্তর পরিদর্শন করে একথা জানান এনজিও কর্মকর্তারা। ভাষান্তর আশ্রয়ণ প্রকল্প নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় ২০ বছর আগে জেগে ওঠে এই দ্বীপ ভাষাঞ্চর। দীর্ঘ সময়ের ব্যবধানে এর আয়তন এখন ১৩,০০০ একর। মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত ১ লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে। দ্বিতীয় দফায় ভাষাঞ্চর পরিদর্শনে আসে দেশীয় ২২টি এনজিওর প্রতিনিধি দল। তারা জানান, জাতিসংঘ ছাড়াও অনেক বিদেশি এনজিও রোহিঙ্গাদের স্থানান্তর না চাইলেও দাতাদের কাছে ভাষাঞ্চরের অবস্থান তুলে ধরে সহায়তা চাইবেন তারা। কাজ করবে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও খাবার ব্যবস্থাপনা নিয়ে। আমাদের ডোনারকে আমরা ওভাবে প্রপোজাল পাঠাবো এবং সেটার জন্য আমরা অলরেডি কথাও বলেছি এবং ওনারাও একমত হয়েছেন আমাদের সাথে যে তোমরা যাও, কাজ করো, প্রাথমিকভাবে তোমরা শুরু করো। যখন এটা একটা সেট আপ হয়ে যাবে ভালোভাবে, তখন আমরা নিজেরাও ভিজিটে আসবো, এভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গাদের থাকার জন্য ১২০টি ক্লাস্টারে নির্মাণ করা হয়েছে ১,৪৪০টি ঘর। এনজিও প্রতিনিধি দল ঘুরে দেখেন কয়েকটি ক্লাস্টার ও সুযোগ সুবিধা। সবকিছু মিলিয়ে আমি ওভারঅল বলতেছি এটা অনেক, যোগাযোগের ব্যবস্থা অনেক ভালো। এখানে আপনার দেখলাম যে প্রায় ৩ ঘন্টার মতো লাগছে আমাদের। আর ভিতরে যে এখানে যে ক্যাম্পের ভিতরে বা ভাষাঞ্চলের এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ডেভেলপড। তাদের আসা উচিত, তাদের এখানে তারা আরো অনেক বেটার লাইফ লিড করতে পারবে। আপনি এখানে রাস্তাঘাট হাঁটলে দেখবেন যে পাশে বিন করা আছে আপনার ময়লা আবর্জনা এখানে ফেলার জন্য, যেটা আমি পাংশাপুরিতেও দেখছি। মানে আশা করি এখানে রোহিঙ্গারা বলেন, এখানে বাংলাদেশিরা বলেন, যারা এখানে থাকুক, যদি রোহিঙ্গারা না আসে সেই ক্ষেত্রে যদি বাঙালিরও এখানে আসে বা বাংলাদেশি মানুষ যারা দুস্থ মানুষ আছে তাদেরকে যদি এখানে রাখা হয়, আমার মনে হয় এর চেয়ে বেটার আর কোনো একটা মানুষের জন্য জীবনযাত্রার জন্য বসবাসের জন্য এর চেয়ে বেটার হতে পারে না। শুক্রবার প্রথম ধাপে কয়েকটি রোহিঙ্গা পরিবারকে স্থানান্তর করা হবে। এর মধ্যে দিয়ে রোহিঙ্গাদের ভাষাঞ্চরের প্রতি আকৃষ্ট হবে বলে আশা সংশ্লিষ্টদের। মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানা সময় দেখা দেয় সহিংসতার ঘটনা। সম্প্রতি এর মাত্রা বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাষাঞ্চর। বিশ্বে করোনায় একদিনে রেকর্ড 12,300 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 15 লাখ ছাড়ালো। আর নতুন রোগী শনাক্ত হয়েছে 6,27,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত 6,49,00,000-এর বেশি। করোনায় একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। 2,800 জনের বেশি মানুষ মারা গেছে দেশটিতে। শনাক্ত হয়েছে 2,03,000 নতুন রোগী। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 2,79,800-র বেশি। আর মোট আক্রান্ত 1,43,13,000 ছাড়িয়েছে। এদিকে কিছু মানুষের জন্য কোয়ারেন্টিনের সময়সীমা 14 দিন থেকে কমিয়ে 7 থেকে 10 দিন করলেই হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি। তবে ভাইরাসের সংস্পর্শে আসার পর 14 দিন কোয়ারেন্টিনে থাকা নিরাপদ বলে জানিয়েছে তারা। সিডিসি তাদের নতুন নির্দেশনায় বলছে, কোয়ারেন্টিনের 10 দিনের মধ্যে কোনো উপসর্গ দেখা না দিলে পরীক্ষা ছাড়াই কোয়ারেন্টিন শেষ করা যাবে, অথবা 7 দিন পর করোনা নেগেটিভ আসলে বা উপসর্গ দেখা না দিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে না। মেক্সিকোতে আবারও বেড়েছে করোনায় মৃত্যু। 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ 825 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সেখানে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 8,819 জনের দেহে।
একদিনে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে সবচেয়ে বেশি 48,000 মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 64,36,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় 669 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 1,74,531। জার্মানিতে বিধিনিষেধের মেয়াদ 10 জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। আর কোনো অনুষ্ঠানে 10 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এছাড়াও ইতালিতে 684 জন, যুক্তরাজ্যে 648 জন এবং পোল্যান্ডে 609 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 33,700 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 95,33,000 ছাড়িয়েছে। আর একদিনে 526 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 1,38,600-র বেশি। জাপানের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়া হবে। বুধবার এ বিষয়ে দেশটির পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। এর 2 দিন আগে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দেন করোনা ভাইরাসের বিষয়ে জাপান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে সারা বিশ্বে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন সৌদি আরব সহ আরব দেশগুলোতে কমছে এর প্রাদুর্ভাব। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালির করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। জনাব ইউসুফ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইতালির বর্তমানে করোনা পরিস্থিতি কেমন আর বিধিনিষেধা কতটুকু বলবৎ আছে সেখানে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ইতালির করোনা পরিস্থিতির যদি নতুন সংক্রমণের বিষয়টা দেখি গত 24 ঘন্টা এবং সার্বিক পরিস্থিতি, তাহলে দেখা যাবে গত 2 দিনে কিন্তু একটু উল্লেখযোগ্য সংখ্যক করোনা রোগী সুস্থ হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় প্রায় 39,000, যেখানে নতুন করে আক্রান্ত হয়েছে 20,000 এবং সেখানে সুস্থ হয়েছে কিন্তু 39,000 রোগী। তো সেখানে গত 2 দিনে প্রায় 66,000 রোগী সুস্থ হয়েছে এবং সংক্রমিত হয়েছে নতুন করে 38,000 মতো। অর্থাৎ সুস্থের হারটি কিন্তু এখানে বাড়ছে। এটি একটি ভালো দিক। আগামীকাল থেকে ইতালিতে আপনারা জানেন, এর আগেও জানিয়েছিলাম যে 3টি জোনে ভাগ করে কিন্তু পুরো দেশটিকে করোনার সংক্রমণ হারটি কমানোর চেষ্টা করছে সরকার। সেখানে যেই লাল জোন রয়েছে, লাল জোন টোটাল 21টি বিভাগীয় শহরের মধ্যে 5টি লাল জোনের লাল বিভাগীয় শহর রয়েছে। লাল জোনে ভাগ করা হয়েছে এবং বাকি যে 2টি ভাগ অর্থাৎ হলুদ এবং কমলা, সেখানে কিন্তু 16টি বিভাগীয় শহর। সেই 16টি বিভাগীয় শহরে আগামীকাল থেকে কিন্তু একটি শিথিল করা হচ্ছে, অর্থাৎ বড়দিনকে সামনে রেখে। তো সেই শিথিলের পর্যায়ে সেখানে তারা সরকার যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি শিথিল করে মানুষের জন্য বড়দিন উপলক্ষে কিছুটা মুভমেন্টের সুযোগ দিচ্ছে সরকার। তো সেখানে সরকার আসলে বাস্তবিক অর্থে পুরো দেশবাসী তাকিয়ে আছে আসলে কিন্তু ভ্যাকসিনের দিকে, যে ভ্যাকসিনটি আসবে কখন এবং তখন হয়তো স্বাভাবিক একটি পরিবেশ বিরাজ করবে। সেই ভ্যাকসিনটি ব্যাপারে একটু জানাবেন। বিভিন্ন দেশ তো এ ব্যাপারে নানা পদক্ষেপ নিয়েছে। ইতালি সরকার ভ্যাকসিন পাওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছে? জি, আসলে সরকার থেকে বলা হয়েছিল যে এই চলতি মাসে নাতালের আগেই ভ্যাকসিনটি দেশে আসবে। কিন্তু সেটি কিন্তু সেখান থেকে সরকার একটু পিছিয়ে গেছে। এখন যেটি বলা হচ্ছে গতকালকে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী যে জানুয়ারি মাসের মাঝামাঝি ইতালিতে ভ্যাকসিন আসবে এবং সেই লক্ষ্যেই তার সরকার কাজ করছে। তো আসলে দেশবাসীকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ভ্যাকসিন পেতে অপেক্ষা করতে হবে এখন পর্যন্ত। বাংলাদেশি যারা এখন সেখানে আছেন তাদের এখন কি পরিস্থিতি? তাদের মধ্যে আক্রান্তের হার কেমন? জি, বাংলাদেশে আসলে আক্রান্তের হারটি বেশ উদ্বেগজনক। সম্প্রতি আমরা যে হারটি দেখছি, যেটি ১ম ধাপে করোনার কিন্তু এত ধাপ দেখিনি, এতটা সংক্রমণ হার দেখিনি। দ্বিতীয় ধাপে বাংলাদেশীদের অনেক বেশি হার এবং আমরা ইতিমধ্যে প্রায় ১০ জনের উপরে কিন্তু আমরা গত ১ মাসে হারিয়েছি করোনায় বাংলাদেশি প্রবাসীর, এবং এই মুহূর্তে শতাধিক বাংলাদেশী কিন্তু বিভিন্ন হসপিটালে দেশটির রয়েছে এই চিকিৎসাধীন। তো সেদিক থেকে আমরা আসলে একটু উদ্বিগ্ন এবং পাশাপাশি রাজধানীর রোমে কিন্তু একটি সহজ করে দিয়েছে। সরকার কিন্তু এই করোনা টেস্টটিকে সহজীকরণ করছে, যেটি আগে একটু কঠিন ছিল, অর্থাৎ হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হতো, সেটি এখন ফার্মেসিতে কিন্তু এটি করা হচ্ছে প্রাইভেটলি 22 ইউরোর বিনিময়ে। তো সেখানে সরকার একটা সুযোগ দিচ্ছেন, বাট আমরা যারা প্রবাসী রয়েছি আমরাও অনেকেই, আমি ব্যক্তিগতভাবে আমি নিজে সহ অনেকে এখন এই সহজ করার কারণে আমরা যারা রোমে আছি তারা কিন্তু এই কাজটি করছি, অর্থাৎ পরীক্ষাটি করে নিশ্চিত হচ্ছি। তো একটি উদ্বেগের মধ্যে আসলে আমরা সময়টি কাটাচ্ছি এই মুহূর্তে। জনাব ইউসুফ আলী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দ্রুততম সময়ে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন পেলেও এই টিকা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে কয়েক মাসের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে প্রয়োগ শুরুর ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে
টিকা এসেছে বলে এখনই নিষেধাজ্ঞা শিথিল করলে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন ফাইজারের প্রধান। আগামী কয়েক সপ্তাহ থেকেই ফাইজারের টিকা যুক্তরাজ্যে প্রয়োগ শুরু হলেও সর্বসাধারণের মধ্যে টিকা প্রয়োগ শুরু হতে কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ নাগরিকদের টিকা প্রদান শেষ হতে এপ্রিল পর্যন্ত সময় লাগবে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 70 degrees, each person needs 2 injections 3 weeks apart. আবার প্রত্যেকটি ভ্যাকসিন 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। ভুলে গেলে চলবে না, প্রত্যেককে 2টি করে ডোজ দিতে হবে। একটি ডোজ প্রয়োগের 3 সপ্তাহ পর আরেকটি দিতে হবে। পুরো টিকাদান কর্মসূচি সময় সাপেক্ষ হবে। তাই আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। এদিকে করোনার টিকার বিষয়ে ফাইজার ও বায়োএনটেকের কাছ থেকে তথ্য পাওয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই টিকা জরুরি ব্যবহারের জন্য তালিকাভুক্ত করতে যথাযথ তথ্য উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে বলেও জানায় WHO। টিকা অনুমোদন ও সরবরাহ প্রক্রিয়া শুরু হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন ফাইজার প্রধান। তার মতে এখনই কড়াকড়ি শিথিল করা হলে হিতে বিপরীত হতে পারে। But the bulk of this vaccination program, either through this vaccine ভ্যাকসিন এসেছে বলে নিষেধাজ্ঞা শিথিল করা যাবে না। বিভিন্ন দেশের সরকার প্রধানদের আহ্বান জানাচ্ছি, অর্থনীতি দ্রুত সচল করতে বিধিনিষেধ তুলে নিলে হিতে বিপরীত হতে পারে। ভ্যাকসিন এবং বিধিনিষেধ দুটোই করোনা মহামারী নিয়ন্ত্রণে জরুরি। সবকিছু পরিকল্পনা মতে হলে আবারও স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। 50 hospital hubs across England. যুক্তরাজ্যে অনুমোদনের পরপরই মেক্সিকোতে ফাইজারের টিকা সরবরাহের ওপর জোর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এ মাসের শেষেই টিকার প্রয়োগ চান প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদোর। এদিকে করোনার টিকার অনুমোদনের খবর পাওয়ার পরপরই যুক্তরাজ্যে যাওয়ার জন্য ঝোঁক বেড়েছে ভারতীয়দের। আগামী সপ্তাহ থেকে রাশিয়ায় গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার অনলাইন কনফারেন্সে এই ঘোষণা দিয়েছেন তিনি। টিকা প্রয়োগের এই তালিকায় চিকিৎসা কর্মী ও শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানান পুতিন। তিনি বলেন, রাশিয়ার ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বড় পরিসরে টিকা দেওয়ার জন্য প্রস্তুত। এরই মধ্যে দেশটিতে স্পুতনিক 5 টিকা 2 মিলিয়ন ডোজ উৎপাদন হয়েছে। এর আগে রাশিয়ার টিকায় 95% কার্যকারিতা মিলেছে বলে দাবি করেছে মস্কো। এই টিকা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। প্রস্তুতকারী সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে স্পুতনিক 5-এর প্রতি ডোজের দাম পড়বে $10-এরও কম। তবে নিজেদের জনগণের জন্য এই টিকা বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও ঘোষণা দিয়েছে রুশ সরকার। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে প্রভাব খাটানোর চেষ্টা করছে চীন। মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে বিবিসি। তাদের তথ্য বলছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে চীনের 1000 গুপ্তচর। বাইডেনের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে চলতি বছরের শুরুতে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রথম ধাপের বাণিজ্য চুক্তি বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো আপাতত তুলে নেওয়ার পরিকল্পনা নেই তার। বুধবার মার্কিন সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান বাইডেন। নতুন প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাইলে বাইডেন বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে কংগ্রেসে একটি উদার প্রণোদনা প্যাকেজ পাশ করানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করে, বেইজিংয়ের বিষয়ে বাইডেন প্রশাসন যেন আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় তেমন ব্যবস্থা করে রেখে যেতে চান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে তাকে সাহায্য করতে পারে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। তবে নিউ ইয়র্ক টাইমসকে জো বাইডেন বলেন, তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেবেন না তিনি, সেটা শুল্কের ক্ষেত্রেও প্রযোজ্য। কৌশলগুলো সংস্কারে যাবেন না বলে জানান বাইডেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। চলমান কৃষক বিক্ষোভের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। চলমান সংকট নিয়ে আজ কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসছে সরকার। এদিকে বিতর্কিত কৃষি সংস্কার আইন বাতিলে ভারত সরকারের উপর চাপ ক্রমেই বাড়ছে। সংবাদ সম্মেলনে কৃষক আন্দোলনের নেতারা বলেন, বৃহস্পতিবারের বৈঠকই সরকারের জন্য শেষ সুযোগ। এতে কোনো সিদ্ধান্ত না হলে আন্দোলন আরও জোরালো হবে বলে জানিয়েছেন কৃষক নেতা গুরনাম সিং চাঁদনী। পাঞ্জাবে কৃষক বিক্ষোভ করছে, সরকারের এমন মন্তব্য আন্দোলনকারীদের দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে কৃষকদের বিক্ষোভে সমর্থন জানিয়ে ৮ ডিসেম্বর দেশটির উত্তরাঞ্চলে ধর্মঘটে ডাক দিয়েছে দেশটির পরিবহন শ্রমিকেরা। কৃষকদের দাবি পূরণ না হলে ভারত জুড়ে ধর্মঘট পালনের হুমকি দিয়েছে তারা। মঙ্গলবার ভারত সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা ব্যর্থ হলে কঠোর বিক্ষোভের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে নতুন কৃষি আইন বাতিল। পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শকদের যাওয়া বন্ধে এবং ইউরেনিয়ামের সমৃদ্ধি বাড়াতে নতুন একটি আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। আগামী 2 মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সরকার 2015 সালের পরমাণু চুক্তি অনুযায়ী সম্মত 3.67 ভাগের পরিবর্তে 20 ভাগের বেশি ইউরেনিয়াম উৎপাদন করবে বলে আইনে বলা হয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই আইন পাশে বিরোধিতা করেছিলেন। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদিত আইন অনুযায়ী 2015 সালে পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলোকে 2 মাস সময় দেওয়া হবে দেশটির তেল এবং অর্থনৈতিক খাতের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে। গত সপ্তাহে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফখরিজাদে হামলায় নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এই হামলার জন্য ইসরায়েলকে দুষছে ইরান। ইরানের পরমাণু কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ফখরিজাদের। তবে দেশটির সরকার বারবারই বলে আসছে তাদের পরমাণু কর্মকাণ্ড পুরোপুরি শান্তিপূর্ণ। পরমাণু অস্ত্র উৎপাদন বন্ধ নিশ্চিত করতে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার হয়ে আসছে দেশটি। এ ছিল পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।